আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চৌকিতে ফিরে তাকানো, এক পলকে সে দেখাতে ও কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না, তা জানি না। সারাদিন এই হৃদয়ে সেই হরিণীরানা গোনা গুনগুন করে মন, হায় হলো না তবু তাকে জানা, কি জানি কবে তা দেখা যে পায়াবার, জানি না, তা জানি না, জানি না, তা জানি না। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, চৌকিতে ফিরে তাকানো। दिल ने कहा चुपके से, ये क्या हुआ चुपके से, क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से, क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। तितलियों से सुना मैंने किस्सा बाग का, बाग में थी एक कली शर्मिली अंजलि। एक दिन मन चला भावरा गया, हो गई वो कली पाया रूप नया। पूछती थी कली कि मुझे क्या हुआ, फूल हंसा चुपके से, प्यार हुआ चुपके से, क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। मैंने बादल से कभी हो, मैंने बादल से कभी ये कहानी थी सुनी। पर्वतों की एक नदी मिलने सागर से चली, झूमती घूमती हो नाचती डोलती, खो गए अपने सागर में जाके नदी। देख ले प्यार की ऐसी जादूगरी, चांद खिला चुपके से, प्यार हुआ चुपके से, क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, प्यार हुआ चुपके से, ये क्या हुआ चुपके से। ইংরেজি মার্চ এপ্রিল এই 2 মাস নিয়ে চৈত্র মাসের স্থিতিকাল। তখন প্রকৃতিতে বসন্ত ঋতু বিরাজমান। বছরের শেষেই চৈত্র মাসের নাম এসেছে চিত্রা নক্ষত্র থেকে। এ মাসের শেষের দিকে থাকে বর্ষবিদায়ের হরেক আয়োজন, সেই সাথে রয়েছে বসন্ত ঋতুকে নিয়ে নানা অনুষ্ঠান।
এই সব কিছুর মধ্যে রয়েছে সূর্যের প্রখরতা, বাইরে বাতাসের সাথে ভেসে যায় লু। কোনো কোনো আম গাছে তখন মুকুল, আবার কোনো কোনো গাছে আমের গুটি বিদ্যমান। বাতাসের সাথে চারপাশে ভেসে আসে সে আমের মুকুলের সুবাস। মাঠের ধান খেতে তখন সবে ধান ধরেছে। চৈত্রের বাতাসে গা দুলিয়ে তা মাটি স্পর্শ করেছে। চৈত্রের ভ্যাপসা গরম থেকে মাঝে মাঝে আরাম দেয় বিক্ষিপ্ত শীতল বাতাস। স্বচ্ছ নীল আকাশে শুভ্ররঙা মেঘেদের ভেলা ভেসে যায় দূর দূরান্তে। আবার কখনো সেই শুভ্ররঙা মেঘকে ডেকে নিয়ে নিকষ কৃষ্ণ কালো মেঘেরা নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়। কিছু মুহূর্ত পর ঝমঝমিয়ে বৃষ্টি দিয়ে পৃথিবীকে করে তোলে উত্তপ্ত থেকে শীতল। নদিয়া জেলার অন্তর্গত রানাঘাট নামক স্থানের বাসিন্দা হলেন জয়দেব সরকার। রানাঘাট স্টেশন থেকে মিনিট ৩০ পথ তার বাড়ির দূরত্ব। এলাকায় তার নামডাক ভালোই আছে, কারণ তিনি বছর 10 আগে এখানকার পোস্ট মাস্টার ছিলেন। এখন নিজস্ব ব্যবসা দেখছেন। জয়দেববাবুর স্ত্রী উর্মিলা, উনি একজন সাধারণ গৃহবধূ। যখন তাদের দীর্ঘ বিবাহিত জীবনে বাচ্চা কাচ্চা না হওয়ায় তিনি ভেঙে পড়েছিলেন। বেশ অনেক পূজা অর্চনা মানত করেও কোনো সন্তান জন্ম দিতে পারেননি উর্মিলা দেবী। যখন সব আশা ছেড়ে দিয়েছিলেন তিনি, তখনই জানতে পারেন যে উনি সন্তান সম্ভবা। সেদিন উর্মিলা দেবী জয়দেব বাবুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। জয়দেব বাবু নিজেকে ধরে রাখতে পারেনি। স্ত্রীর সাথে তিনিও সেদিন আনন্দাশ্রু ঝরিয়েছিলেন। সংসারে উনি আর উর্মিলা দেবী ছাড়া কেউ ছিল না। বাবা মা গত হয়েছেন বছরখানেক আগে। আজ সে সংসারে আরও একজন আসতে চলেছে ভেবে খুব খুশি হয়েছিলেন তিনি। শ্রাবণ মাসের কোনো এক বৃষ্টির দিনে উর্মিলা দেবীর কোল আলো করে আসে তাদের এক ফুটফুটে মেয়ে। হাসপাতালে জয়দেববাবু মেয়েকে কোলে নিয়ে কেঁদে দিয়েছিলেন। তারপর মেয়ের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলেছিলেন, তুমি আমার মা, আমার জীবনের অস্তিত্ব। এই বৃষ্টির দিনে তুমি লক্ষ্মী হয়ে এসেছো আমার ঘরে, তাই তোমার নাম দিলাম বৃষ্টি মাতা। স্বামীর কথা শুনে নিজের শরীরে হাজার কষ্টের মধ্যেও হেসে উঠেছিলেন উর্মিলা দেবী। তারপর জয়দেব বাবুর কাছ থেকে মেয়েকে কোলে নিয়ে বলেন, তুমি আমার অনেক তপস্যার ফল, আমার নারী জীবনের সার্থকতা, আমার প্রাপ্তি। আমি তোমাকে বর্ষা বলে ডাকবো। এইভাবেই শুরু হয় তাদের সুখের সময়। দেখতে দেখতে পেরিয়ে যায় কতগুলো দিন। খবরের কাগজটা হাতে নিয়ে বিগত কতগুলি বছরের হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন জয়দেব বাবু। তখনই চায়ের কাপ হাতে নিয়ে গলা পরিষ্কার করে উর্মিলা দেবী বলেন, কি গো, কি নিয়ে এত চিন্তা করছো? উর্মিলা দেবীর কথায় চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসেন জয়দেব বাবু। তারপর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে চায়ের কাপটা নেন। প্রথম চুমুকটা দিয়ে বলেন, জীবনের হিসেব করছি উর্মিলা। দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে এলাম বলো। আমার তো মনে হয় সেদিন আমার বর্ষা হলো। আর দেখো, মেয়ে এখন কত বড় হয়ে গেছে। কদিন বাদে আবার আমাদের ছেড়ে পড়াশোনা শেষ করতে কলকাতায় যাবে। হম কষ্ট হচ্ছে তোমার ওকে ছেড়ে থাকতে হবে ভেবে? কিন্তু তুমি আমাকে 1 বছর আগে সামলেছিলে। তখন যেন কি বলেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। উর্মিলা, মেয়েকে যেতে দাও। ওভাবে ঘরে বেঁধে রাখলে হবে? ওর তো একটা স্বপ্ন আছে নাকি? ম্লান হেসে বলেন উর্মিলা দেবী, কষ্ট তো একটু হবে উর্মিলা, তবে বেশি না। আর তাছাড়া তখন তো আর বুঝিনি। যখন মেয়ে আমার কাছে এসে আবদার করলো সমাজবিজ্ঞান নিয়ে কলকাতার কলেজে পড়বে এবং অ্যাপ্লাই করে ফেলেছে, তার জন্য আমার প্রত্যেকটা কথা শুনতে রাজি। আর তুমিও অমনি বললে যদি সিলেক্ট হয়ে যাও তো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা শর্তে যেতে দিতে পারি। অনার্স কমপ্লিট হয়ে গেলে আমি যে পাত্র পছন্দ করব তুমি হাসি মুখে তাকেই বিয়ে করবে। আর সেটা শুনে তো মেয়ে আমাকে বলে দিল এই শর্ত বাবা। আমি একবারে রাজি, তুমি শুধু আমাকে কলকাতায় যাওয়ার অনুমতি দাও। সে তো সব ঠিক আছে, আমি যাই, আমার অনেক কাজ আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন উর্মিলা দেবী, কেন, কি করবে বিকালবেলায়? দুপুরে তো আজকে একটু ঘুমালেও না। হ্যাঁ, সেই ঘুমাবো। মেয়েটা আমার কালকে চলে যাবে। তার তো একবার পড়াশোনার মধ্যে ডুব দিলে সহজে আমাদের কথা মনে পড়ে না। গত 1 বছরে মাত্র 2 দিনের জন্য এসেছিল বাড়িতে, তাও আবার বন্ধু বান্ধবীদের নিয়ে। ও যেমন চঞ্চল, বন্ধুগুলোও হয়েছে তেমন। তাদের আবদার আছে, নাড়ু করে পাঠাতে হবে। এখন তাই করব, তুমি চা খেয়ে নাও। ও, তা আমাদের মহারাজ বর্ষণ আছে তো, ওকে একটু সাহায্য করতে বলো। তা সে কোথায়? কোথায় আবার? দেখো, দি ভাইকে খুঁজতে বেরিয়েছে। মেয়েটার চোখে তো ঘুম নেই। ভর দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গেল, বলে গেল মৌদের বাড়ি যাচ্ছি। আর বর্ষণ, সে ছেলে,
তুমি সকালে খবরের কাগজ পাওনি বলে পাপা এদের বাড়ি থেকে কাগজ টেনে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, মা, এটা বাবাকে দিও, আমি দি ভাইকে ডাকতে যাচ্ছি। ছেলেটা যদিও শান্ত, কিন্তু মেয়ে আমার চঞ্চলা। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যায় উর্মিলা দেবী। বর্ষার যখন 8 বছর বয়স, তখন বর্ষণ হয়। বৃষ্ণি স্নাতা নামের সাথে মিলিয়ে ওর নাম রাখা হয়। জয়দেব বাবু চা খাওয়ায় মনোযোগী হন। মনটা তার খারাপ লাগছে। এই 1 সপ্তাহ ছিল বর্ষা তাদের সাথে। মে মাস থেকে আবার কলেজ চালু হবে, তাই সে কালকেই কলকাতায় চলে যাবে। শোন শোন, এরকম করিস না বর্ষা, অত ধারে যাস না, পড়ে গেলে আর এক হবে। একভাবে কথাগুলো বলে যাচ্ছে মৌ বর্ষাকে, কিন্তু বর্ষা সে সোনার মেয়ে না। সে তার নিজের মন মতো চলতে পছন্দ করে। এই তো কিছুক্ষণ আগে ছাদের রেলিংয়ে উঠে মৌদের গাছের আম পেড়েছে। তারপর সেটা সর্ষের তেল, নুন, ঝাল, মিষ্টি দিয়ে মাখিয়ে দুজনে মিলে খেয়েছে। মৌ তো বকে বকে একাকার, কিন্তু ওর এমন ভাব যেন মৌয়ের কথা কিছুই শোনেনি। মৌ আর বর্ষা ছোটবেলা থেকেই বন্ধু, বলা ভালো বেশ ঘনিষ্ঠ বন্ধু। দুজনেই আবার হায়ার সেকেন্ডারি দেওয়ার পর কলকাতার একই কলেজে একই বিষয় নিয়ে পড়েছে। চৈত্র মাসের শেষের দিকে বিক্ষিপ্ত মুক্ত হাওয়া গায়ে মাখার জন্য বর্ষা যখন রেলিংয়ের ধারে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়, তখন ময়ের বকবক অটোমেটিক আবার চালু হয়ে যায়। শেষে বাধ্য হয়ে বর্ষা বিরক্তি নিয়ে বলে, তুই চুপ কর, কিছুই হবে না। আমাকে একটু ফিল করতে দে মৌ। আর তো মাত্র একটা দিন এখানে আছি, আবার তো সেই দূষিত বাতাসকে কাল থেকে গ্রহণ করতে হবে। বুঝেছি, তাই বলে এত ঝুঁকিস না। বেশ চিন্তিত হয়ে বলে মৌ। দি ভাই, তোকে মা ডাকছে। বেশ চিন্তিত হয়ে বলে মৌ। বাটি হাতে কিছু খেতে খেতে কথাটা বলে বর্ষণ। বর্ষা প্রাণ খুলে যখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছিল, তখনই শুনতে পায় বর্ষণের কণ্ঠস্বর ও মুচকি হেসে সেদিকে তাকিয়ে বলে, কি ব্যাপার ভাই, তুই এখানে আর বাটিতে করে কি খাচ্ছিস? কাকিমা চালতার আচার দিল, বলল টেস্ট করে দেখতে ভালো হয়েছে কিনা। দি ভাই, আচারটা দুর্দান্ত হয়েছে। বর্ষণের কথা শুনে মৌ ভ্রু যুগল কুঁচকে কোমরে 2 হাত রেখে বলে, তুই সবসময় মেয়েদের মতো আচার খাস কেন রে? মৌয়ের কথার পিঠে বেশ কৌতুক করে বর্ষণ বলে, তাতে তোমার কি মৌদি, তুমি কি একটু খাবে? এনে দিব কাকিমার কাছ থেকে। আমি তো ঠিক করেছি, বিয়ের পর আমি আর আমার বউ দুজনে মিলে একসাথে আচার খাবো। ভালো হবে না ব্যাপারটা? ব্যাস হয়ে গেল। এক কথায় 2 কথায় দুজনের মধ্যে তর্কাতর্কি। বেশ খানিকক্ষণ নীরবে ওদের ঝগড়া দেখে চোখ মুখ বিরক্তিতে কুঁচকে ফেলে বর্ষা। তারপর বেশ জোরে চেঁচিয়ে বলে ওঠে, উফ, তোরা দুটো থামবি? সব সময় দেখো টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করবে। আর ভাই, তুই এখানে আমাকে ডাকতে এসে খাওয়া শুরু করে দিয়েছিস? যা, তাড়াতাড়ি খেয়ে হাত মুখ ধুয়ে আয়, বাড়ি যাবো। বর্ষার কথা মন দিয়ে শুনে বর্ষণ চলে যায়। কারণ ও জানে এখন যদি দিদির কথা না শুনে তাহলে আগামী 6 মাসের মধ্যেও ওর দিদি আর বাড়ি আসবে না। বর্ষণ চলে যেতেই বর্ষা মৌকে বলে, তুই সব সময় ভাইয়ের পেছনে লাগিস কেন রে? বর্ষার কথাগুলো শুনে মৌ অবাক হয়ে পড়ল। কোথায় পেছনে লাগলাম দোস্ত? যা লাগলাম তা তো সামনাসামনি। উফ, পাগল হয়ে যাব। ওয়াইদারস্তা, কাকিমা হঠাৎ চালতার আচার বানালো কেন? তাদের আদরের মেয়ে কালকে চলে যাবে সেই খুশিতে? বর্ষা, ভালো হচ্ছে না কিন্তু। ঠিকই আছে, যেমন দিদি তেমন তার ভাই। বাড়িতে আসার সময় তন্নি বারবার করে বলে দিয়েছিল যেন চালতার আচার নিয়ে যায়। ওই যে সেবার মা আমার জন্য পাঠিয়েছিল, তখন খেয়ে নাকি ওর খুব ভালো লেগেছিল। তাই এরা সবার বাড়ি থেকে কিছু না কিছু আনতে বলেছে। আমাকে সৌমি গলা জড়িয়ে ধরে বলল, দোস্ত, কাকিমার হাতে নাড়ুর কোনো তুলনা হয় না, এবার একটু বেশি করে পাঠাতে বলবে। তাই আমার মাদার ইন্ডিয়া এখন নাড়ু করতে বসছে। মনে হয় সত্যি বাবা, এরা পারেও বটে। ওই জন্যই তো আমাদের পার্টির নাম হুল্লোড় মহল। হয়েছে হয়েছে, আমি আসছি। ব্যাগ প্যাক করতে হবে। তুই সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিস, আসছি। গরমে ঘেমে সিদ্ধ হয়ে উর্মিলা দেবী একা হাতে নাড়ু করেছেন। ভেবেছিলেন ছেলে মেয়ের সাহায্য তিনি একটু নেবেন, কিন্তু সে গুড়ে বালি, তাদের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মেটার পর থেকে। কি আর করার, অগত্যা নিজেই সবকিছু একা হাতে সামলাচ্ছেন। 7 জনের নাড়ু
কম নাকি? আবার এটি ঘরের দুজন আছে। জয়দেব বাবু যেমন পছন্দ করেন তেমনি ছেলেটাও খেতে খুব পছন্দ করেন। মাথার উপর অনবরত ঘুরতে থাকা সিলিং ফ্যানের দৌলতে যদিও বা একটু আরাম বোধ করছেন তিনি, এমন সময় কলিং বেল বেজে ওঠার আওয়াজ পেয়ে উনি নাড়ু বানানো স্থগিত রেখে দ্রুত পায়ে সদর দরজার দিকে যান। আরে মনোহর কাকা, আপনি হঠাৎ আমার বাড়িতে? সবকিছু ঠিক আছে তো? দরজা খুলে মনোহর কাকাকে দেখে অবাক হয় উর্মিলা দেবী, কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটি দরকারে ছাড়া এক কদম অন্য জায়গায় ফেলে না। উর্মিলা দেবীর প্রশ্নে একটু হেসে মনোহর বাবু বলেন, এই একটু দরকারেই এসেছিলাম বৌমা। তা জয়দেব কি বাড়িতে আছে? হ্যাঁ, উনি আছেন। আপনি ভিতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি ওনাকে। কথাগুলো বলেই উর্মিলা মনোহর কাকাকে বসতে দিয়ে জয়দেব বাবুকে ডাকতে যান। মাথার উপর সিলিং ফ্যানের হাওয়ায় গরমের ভাবটা অত বোঝা যাচ্ছে না। পিনপতন নীরবতার মধ্যে গরম চাই চুমুক দিলেন মনোহর বাবু। তারপর জয়দেব বাবুর দিকে তাকিয়ে বলেন, দেখো বাবা জয়দেব, তোমাকে নিজের ছেলের মতন স্নেহ করে বলেই বলছি। মেয়ে বড় হয়েছে, ঘরের মেয়ে যখন বিবাহের যোগ্য হয়ে ওঠে তখন তাকে ভালো পাত্রের হাতে তুলে দেওয়াই আমি উত্তম কাজ মনে করি। বসার ঘরে অবস্থিত জয়দেব বাবু আর উর্মিলা দেবী হঠাৎ মনোহর কাকার কথার মানে বোধগম্য করতে পারলেন না। তারা উভয়ে উৎসুক নয়নে চেয়ে রইলেন মনোহর কাকার পরবর্তী কথা শোনার জন্য। চাটা শেষ করে টেবিলের উপর কাপ প্লেটটা রেখে দিলেন মনোহর বাবু। তারপর আবার বললেন, আমার কথা বোধহয় তোমরা বুঝতে পারোনি। আমি বর্ষার বিয়ের কথা বলেছি, ওর জন্যই আজকে এখানে আসা। আমার হাতে একটা ভালো পাত্র আছে জয়দেব, যদি তুমি বলো তাহলে আমি তাকে এখানে আসতে বলবো। এতক্ষণে সব পরিষ্কার হলো জয়দেব বাবুর কাছে। তিনি গলা পরিষ্কার করে বলেন, স্নাতা এখন অনেক ছোট কাকা বাবু, আরো পড়তে চায় এখনো, তাই আমরা এখন ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি। জয়দেব বাবুর কথা যে খুব একটা পছন্দ হয়নি মনোহর কাকার, তা তার ভ্রুযুগলের কুচকে যাওয়া দেখে বুঝতে পারে উর্মিলা দেবী। তাই তিনি মুখে হাসি নিয়ে বলেন, আসলে মনোহর কাকা, উনি বলতে চাইছেন যে বর্ষা পড়াশোনা শেষ করুক, তারপর না হয় আমরা বিয়ে নিয়ে ভাববো। সে তোমাদের ইচ্ছে বাপু, আজকালকার যুগ। আমার চুলটা তো আর এমনি এমনি পাকেনি। মেয়েকে দূরে পড়তে পাঠিয়েছো যেখানে গিয়ে কোনো ভালো মন্দ হয়ে যাওয়ার আগেই তোমাদের ভালো কথা বলতে এলাম। না না কাকু, বর্ষা আমাদের তেমন মেয়ে না। ও শুধুমাত্র নিজের পড়াশোনা শেষ করতে গিয়েছে। তাছাড়া বর্ষা নিজেই বলেছে ওর পড়াশোনা শেষ হয়ে গেলে ও ওর বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। ততদিন ওকে একটু যেন সময় দেওয়া হয়। সে তোমাদের মেয়ে, তোমরা ভালো বুঝবে। আমার হাতে ভালো পাত্র ছিল, তাই বলতে এসেছিলাম। ঠিক আছে, তোমরা যখন নাকচ করছো, কিন্তু বাবা জয়দেব, পরে যেন এমনটা না হয় পড়াশোনা শেষ করে মেয়ে তোমাকে এসে বলল যে বাবা, আমি তোমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে পারবো না, আমার নিজস্ব পছন্দ আছে। বেশ শিয়ালিতে কথাগুলো বলেন মনোহর বাবু, এবং তা শুনে জয়দেব বাবু হেসে বলে ওঠেন, আমি আমার মেয়েকে চিনি কাকা বাবু, আমি জানি ওর কথা রাখবে। মেয়ের প্রতি আমার ভালোবাসা বিশ্বাস এতটাও ঠুনকো না যে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে ওকে আমি এখনই বিয়ে দিয়ে দেব। সে আমার কাছে সময় চেয়েছে নিজের স্বপ্ন পূরণের জন্য, বাবা হয়ে আমি সেটা দিয়েছি। আর আমার বৃষ্টি স্নাতা আমাকে কোনোদিন কষ্ট দেবে না বা এমন কোনো কাজ করবে না যাতে ওর বাবা আঘাত পায়। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাইছি না। ঠিক আছে, তোমার বিশ্বাস না ভাঙলেই ভালো। বৌমা, আমি আসি, পরে কোনো একদিন সুযোগ পেলে আসবো। কথাগুলো বলিয়ে চলে যান মনোহর বাবু। জয়দেব বাবু একবার ঘড়ির দিকে তাকিয়ে সদর দরজার দিকে তাকাতেই দেখে বর্ষা ছলো ছলো চোখে হাসি মুখে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে বর্ষণ। চোখের পলকে বর্ষা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে জয়দেব বাবুর বুকে। মেয়ের চোখ ছলো ছলো অথচ মুখে হাসি, সেটা দেখে বুঝতে পারেন জয়দেব বাবু যে মেয়ে তাদের কথোপকথন সব কিছু শুনেছে। তাই মৃদু হেসে বর্ষার মাথায় হাত রাখেন, বার কয়েক বুলিয়ে বলেন,
কি হয়েছে মা? পৃথিবীর সবচেয়ে বেস্ট বাবা তুমি। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। আর আমি কখনোই তোমাকে কষ্ট দিব না বা এমন কোনো কাজ করব না যাতে তুমি আঘাত পাও। এতটা বিশ্বাস রাখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে। মেয়ের এমন কথা শুনে হেসে ফেলেন জয়দেব বাবু। আর তখনই উর্মিলা দেবী এসে বলেন, হয়েছে হয়েছে, অনেক সেন্টিমেন্ট কথাবার্তা। এখন চল আমার সাথে, মনে থাকতে থাকতে নাড়ুর কৌটাগুলো ব্যাগে পুড়ে নে। বর্ষণ, এদিকে আয় তো বাবা। বেবি থ্যাঙ্কস। না না, তোর মুখে এতগুলা জমু। আমার কথা মতো নাড়ুগুলো প্যাক করে নিয়েছিস তাই? তুই চুপ কর সৌমি। এই মৌ, আমার চালতার আচার নিয়েছিস? ওটা যেন নিতে ভুলে যাস না আবার। বেশ উত্তেজিত হয়ে বলে তন্নি, উফ, তোদের খাই খাইটা একটু বন্ধ করতো। বর্ষা, কালকে কটা ট্রেনে আসবি? বেশ বিরক্তিতে জিজ্ঞাসা করে অভি, কারণও জানে মেয়ে মানুষ মানে সময়ের কোনো জ্ঞান এদের নেই। আগে বল, শিয়ালদহ থেকে দার্জিলিং কটা ট্রেনে যাবি, তারপর আমি বলছি। হাতে নীল পুলিশে ফুঁ দিয়ে বলে বর্ষা। উফ বর্ষা, 11টা ট্রেন। আর শোন, তোর আর মৌ এর লাগেজটা আমি ড্রাইভারকে দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেব। তোরা মেয়েরা জাস্ট 4 দিনের জামা কাপড় একটা ব্যাগে প্যাক করে নিবি। আর হ্যাঁ, কাকু পারমিশন দিয়েছে তোকে ঘুরতে যাওয়ার, কারণ তন্নির বাবা না করায় ও বলেছে তোদের ওখানে গিয়ে কিছু দিন থাকবে। কথাটা বলে দম ছাড়ে রোহন। কথাটা শোনা মাত্রই 5টা কণ্ঠস্বর একত্রে কি বলে ওঠে। আর যেটা শুনে তন্নি আর রোহন হাসতে থাকে। এতক্ষণ বর্ষা, মৌ, সৌমি, অভি, উদয়, তন্নি আর রোহন এরা 7 জন কনফারেন্স কলে কথা বলছিল মূলত 4 দিনের জন্য দার্জিলিং ঘুরতে যাওয়া নিয়ে। কারণ আর 1 সপ্তাহ পর থেকে ওদের ক্লাস শুরু হবে। ফার্স্ট ইয়ারের নতুন কলেজে সেই মাসখানেকের মধ্যে ওদের সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। বর্ষার আর ওর সূত্র ধরে ময়ের সবাই ওদের বন্ধুদের একত্রে বলে হুল্লোড় মহল, কারণ ওরা যেখানে থাকবে সেখানেই হুল্লোড়। তন্নির বাড়ি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করা অসম্ভব বলেও কলেজের পাশেই একটা বাড়িতে ভাড়া থাকে। মৌ আর বর্ষা একটা লেডিস হোস্টেলে থাকে, যেটা কলেজ থেকে অনেকটাই দূরে। উদয়, সৌমি, রোহন, অভি ওরা নিজ নিজ বাড়িতেই থাকে। রোহনের কথা শুনে সবাইকে অবাক হতে দেখে তন্নি হেসে অকপটে বলে, তোরা এত অবাক হচ্ছিস কেন? এসব তো আমার দ্বারাই সম্ভব। সেটা তো এতদিনে বোঝার কথা। বড় বড় শহরে এত ছোট ছোট ঘটনা হতেই থাকে। এইটা তোর ছোট ঘটনা? আমি একদম পছন্দ করি না এগুলো। বেশ রেগেই বলে উঠে উদয়। তাতে আমার থরিয়ে যায় আসে উদয়। তুই কে যে আমাকে তোর কথা মতো চলতে হবে? আর আমি যতদূর জানি আমার কোনো বিষয়ে তো তোর কোনোদিন আগ্রহ ছিল না। গা ছাড়া ভাবে বলে ওঠে তন্নি। তন্নির কথা শুনে উদয় বলে, তন্নি, বিষয়টা সিরিয়াস পর্যায়ে চলে যাওয়ার আগে বর্ষা বলে ওঠে, ওই তোরা থাম রোহন, আমি আর মৌ 7টার ট্রেনে চলে যাব। তোরাও সময় মতো আসিস। আর বাবাকে আমি ম্যানেজ করে নিয়েছি, চিন্তা করতে হবে না। রাখছি, ব্যাগ প্যাক করতে হবে। কথাটা বলেই ফোনটা রেখে দেয় বর্ষা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তন্নি আর উদয়কে বাদে সবাইকে মেসেজ করে দেয় যাতে উদয়ের সাথে ওরা কথা বলে। যেখানে সম্পর্কটাই নেই সেখানে জোর খাটানোর কোনো মানে হয় না। বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়ে চলেছে রমণীর চুল, হাতে তার শরৎচন্দ্রের পরিণীতা বই। নীল সালোয়ার কামিজের সাথে ম্যাচিং করে পরা পায়ের জুতো থেকে শুরু করে কপালের টিপ, বাঁ হাতে বাবার দেওয়া সোনাটা কোম্পানির ঘড়ি। হাওয়ার সাথে তাল মিলিয়ে চলেছে ট্রেনের কু ঝিকঝিক ঝিক। সে ছন্দে মিলিয়ে দূরে কোথাও বেজে আসছে আখের রস তৈরি করার যন্ত্র। পাশ থেকে মৌ বাদামের প্যাকেটটা বর্ষার দিকে দিয়ে বলে, কে এত বইয়ের মধ্যে ডুবে আছিস? এইদিকে যে তোর পাশে আমি জলজ্যান্ত একটা মানুষ বসে আছি, সেই দিকে তো তোর কোনো ভ্রুক্ষেপ নেই। মৌয়ের কথা শুনে হাসে বর্ষা। বইটা বন্ধ করে ব্যাগে ভরে নিল। বাদামের প্যাকেট থেকে গোটা 4 বাদাম হাতে নিয়ে বলে, তোর এত সমস্যা কেন বলতো আমার বই পড়াতে? আর এই 7 সকালে কে বাদাম খায়? আর এতটা বাদাম কেন নিয়েছিস? তুই দিন দিন বকাটে তৈরি হচ্ছিস বর্ষা। জানিস না আমাদের হুল্লোড় গ্রুপে কতগুলো রাক্ষস আছে যারা এই বাদামগুলো দেখে ঝাঁপিয়ে পড়ে গিলবে? ইস, দিনকে দিন মুখের ভাষা কি জঘন্য হচ্ছে তোর মৌ।
বেশ বিরক্ত হয়েই বলে বর্ষা। আচ্ছা সরি, বাদ দে, এখন বাদাম খা আর বই পড়, ডিস্টার্ব করব না। আমি ততক্ষণে একটু ফেসবুকে ঘুরে আসি, ওটা সব থেকে নিরাপদ জায়গা। কথাটা বলেই মৌ ফোনে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে বর্ষা আবার মনোযোগী হয় বই পড়ার জন্য। সকালে বাড়ি থেকে আসার সময় ওর ভীষণ কষ্ট হচ্ছিল। অবশ্য প্রত্যেকবারই এমন অনুভূত হয়, বিশেষ করে ভাইকে ছেড়ে আসতে কষ্ট হয় ওর। যে কটা দিনও বাড়িতে ছিল একদম মাথার মতো লেগে থাকতো ওর সাথে বর্ষণ। এই তো ট্রেনে ওঠার সময় কি কান্না, তারপর আবার কাঁদতে কাঁদতে বলল, দি ভাই, দার্জিলিং থেকে আমার জন্য একটা লেদারের জ্যাকেট কিনে আনবি। ও শুধু হাসি মুখে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বসেছিল। আনবো। মা কত পরামর্শ দিল সাবধানে থাকার জন্য, আর বাবা সে তো সবসময় ওর পাশে আছে। এটা বলে মাথায় একটা চুমু দিয়ে ট্রেন থেকে নেমে গিয়েছিল। বর্ষা মাঝে মাঝে ভাবে অনেক কপাল করে ও এমন বাবা মাও ভাই পেয়েছে। এমন পরিবারের কোনো সদস্যকেও ও কষ্ট কখনোই দেবে না। শিয়ালদহ স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ওদের 10:45 বেজে যায়। ওয়েটিং রুমে গিয়ে দেখে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। ওদের দেখে রোহন এগিয়ে এসে বলে, বন্ধু, একটা ভুল হয়ে গেছে। কলকাতা টু দার্জিলিং মানে শিয়ালদহ টু নিউ জলপাইগুড়ি স্টেশনে যে মেল ট্রেনটা ছাড়া হবে সেটা সকালে না, সন্ধ্যে 7:15 ছাড়বে। আর এই গাধা অভি সেটা ভালো করে শোনেনি। এতটা পথ জার্নি করে এসে এমনিতেই ক্লান্ত ছিল বর্ষার মৌ, কিন্তু রোহনের মুখে এমন কথা শুনে দুজন নিয়ে চেঁচিয়ে ওঠে। বর্ষা রোশানাল কণ্ঠে বলে ওঠে, এতটা কেয়ারলেস কি করে হতে পারিস তুই অভি? নিজের প্রিয় ঘুমটাকে বাদ দিয়ে এত সকালে বাড়ি থেকে বেরোলাম, আর এখানে এসে কি শুনছি ট্রেন সকাল 11টায় নয়, বরং সন্ধে 7:15। বাহ বাহ বাহ। বর্ষার কথা শেষ হতে না হতে সবাই একসাথে বলে ওঠে, ওই গাধাটার জন্য আমাদের ঘুমটাও গেছে। আচ্ছা আচ্ছা, মানছি আমি গাধা, শুধু গাধা না বলদ একটা আমি। তাই তোদের কথা ভেবে 7টা মাল্টিপ্লেটের টিকিট এনেছি। এখন চল আমার সাথে মুভি দেখবো, খাওয়া দাওয়া করবো, সাথে একটু ঘুরবো, দেন 6:30টার মধ্যে এখানে ব্যাক করব। বাবা কি গরম আজ। চল আগে এসি কারে উঠি। রোহান, তোর ড্রাইভারকে গাড়ি আনতে বল। বেটা বড় লোকের ছেলে। শার্টের উপরের দুটো বোতাম খুলে বলে অভি। এইদিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে, মানে এই পরিস্থিতিতে ওর কাছে এমনটাই আশা করা যায়। হঠাৎ করেই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে অভির উপর, যে যেমন পারে কিল ঘুষি খানিক দিয়ে দেয়। আর বেচারা অভি সেটা মুখ বুজে সহ্য করে নেয়, যেন এমনটা হওয়ারই কথা ছিল। সারাটা দিন হইচই করে কাটিয়ে 6:30 মধ্যে ওরা শিয়ালদহ স্টেশনে পৌঁছায়। রোহনা ড্রাইভারকে বলে মৌ আর বর্ষার লাগেজটা বাড়িতে পৌঁছে দেয়। শিয়ালদহ টু নিউ জলপাইগুড়ি ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করলে উদয় আর অভি দুজন মিলে চলে যায় সিট চেক করতে, আর এদিকে মেয়েদের কাছে দাঁড়িয়ে থাকে রোহন। যথারীতি এক কামরাতে সবাই থাকে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু অভি আর উদয়ের সিটটা ওদের থেকে একটু দূরে পড়ে। ট্রেন যখন চলতে শুরু করে তখন সবাই একসাথে চিৎকার করে ওঠে। ওদের প্রাণোচ্ছল চিৎকার করা দেখে ওই কামরাতেও আর একটা গ্রুপ ওদের সাথে যোগ দিয়ে চিৎকার করে ওঠে। তারপর সবাই যে যার মতো আড্ডা দিতে থাকে। উদয়ও নিজের গিটারটা বার করে সুর তোলার চেষ্টা করে। এমন সময় মৌ বাদামের প্যাকেটটা বের করতেই সৌমি তন্নি হামলিয়ে পড়ে বাদাম নেওয়ার জন্য। ওদের এই অবস্থা দেখে অভি বলে, মেয়ে ছেলে হবে ভদ্র আর নম্র, কিন্তু তোদের মধ্যে একটারও ছিটেফোটে নেই। বাদাম খাচ্ছে গেল, ভালো করে গেল। আর এই মৌ, এত কিছু থাকতে তুই বাদাম কেন আনলি? অভির কথায় সবাই হাসলেও মৌ কপাল কুঁচকে বলে, বাদাম এনেছি, বেশ করেছি। পরের বার থেকে প্যাকেট করে না, বস্তা করে আনবো। অসভ্য, নিজে বাদাম পছন্দ করে না বলে যেন আর কেউ পছন্দ করে না। ওই তুই আমাকে অসভ্য বললি, আবার মুখে মুখে তর্ক করছিস, বেয়াদব মহিলা। অভির কাছ থেকে বেয়াদব মহিলা সম্বোধন শুনে রাগে ফেটে পড়ে মৌ। নিজের হাতের মুঠোয় যা বাদাম ছিল সব অভির দিকে ছুড়ে মারে, আর অভির কাছে ধরার স্টাইলে হাত রেখে বাদাম ধরার চেষ্টা করে। ওদের ঝগড়া দেখে সবাই একসাথে চিচিয়ে ওঠে। তোরা থামবি? অভি আর মৌ দুজনই মুখে আঙ্গুল দেয়। সৌমি বলে, ফের যদি দেখেছি দুটোতে আবার ঝামেলা করেছিস তো ট্রেন থেকে দুটোকে ধাক্কা দিয়ে ফেলে দিব। সৌমির কথাগুলো শুনে অভি বলে, ঠিক আছে, ঝামেলা করছি না। ওই উদয়, গিটারটা দে। বলেই উদয়ের কাছ থেকে গিটারটা নিয়ে সুর তুলে গান শুরু করে দেয়।
বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। তারপর ময়ের কানের কাছে গিয়ে বলে, আমার কাছে নেই তো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বলা মাত্রই সবাই মিলে আবার ঝাঁপিয়ে পড়ে অভির উপর। গিটার উদয়কে দিয়ে বেচারা হাত দিয়ে নিজেকে রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে। সারাটা দিন হইহুল্লোড় করে সবাই বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। রাতের খাবার খেয়ে যখন টুকটাক কথা বলছিল সবাই, তখন তন্নি বর্ষার কানে কানে বলে, উদয়কে একটা গান করতে বল না বর্ষা, তাহলে রাতে ঘুমটা ভালো হবে। প্রত্যুত্তরে বর্ষা একটু হেসে তন্নির মাথায় চাঁটি মারে, দেন উদয়কে বলে একটা গান শোনানোর জন্য। বর্ষার সাথে তাল মিলিয়ে সবাই রিকোয়েস্ট করে, শুধু তন্নি বাদে। উদয় একবার তন্নির দিকে তাকিয়ে হাতে থাকা গিটারের দিকে তাকায়, তারপর গিটারের টুংটাং সুর তুলে গাইতে থাকে। दिल ने कहा चुपके से ये क्या हुआ, चुपके से क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली पगली पवन, प्यार हुआ चुपके से ये क्या हुआ, चुपके से क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से ये क्या हुआ, चुपके से। तितलियों से सुना मैंने किस्सा बाग का, बाग में थी एक कली शर्मिली अंचली। एक दिन मन चला चुपके से क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पवन, प्यार हुआ चुपके से, प्यार हुआ चुपके से ये क्या हुआ, चुपके से। পরের দিন সকালে যথারীতি 10টার সময় ট্রেন থামে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওরা সবাই ট্রেন থেকে নেমে ওখানের কোনো এক খাবারের দোকান থেকে সকালের ব্রেকফাস্ট করে নেয়। তারপর সেখান থেকে রিক্সা ভাড়া করে শিলিগুড়ি জিপ স্টেশনে পৌঁছায়। ওখান থেকে টাটা সুমো ভাড়া করে দার্জিলিং এর পথে রওনা হয়। হোটেল এভারেস্ট গ্লোরিতে পৌঁছাতে ওদের দুপুর হয়ে যায়। সেখানে দুটো ডাবল বেডের রুম বুক করে রেখেছিল রোহন অনলাইনের মাধ্যমে। একটাতে ওরা 3 জন নিয়ে থাকবে। রুমের চাবি নিয়ে যে যার মতো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আসে সবাই। এখানে খাবারের ব্যবস্থা করা আছে, তাই গোল টেবিলকে ঘিরে ওরা 7 জন বসে আছে খাবারের অপেক্ষায়। সবাই বাঙালি খাবার অর্ডার করেছে। ও ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ও ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায়। ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায়। ও তোমার ছোঁয়া সুর যাই রে আকুল করে হিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া,
কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া। মায়াবতী। দোস্ত, আমার খিদেতে পেট গুরু গুরু করছে। সৌমি এক গ্লাস জল খেয়ে বলে। ওর কথা শুনে সবাই একসাথে বলে, আমাদের একই অবস্থা, সে কখন সবাই দুটো করে পরোটা খেয়েছিলাম। ওদের কথা বলার মাঝে খাবার এসে হাজির হয়। ভাত, ডাল, সবজি, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। বাঙালি থালি খিদে থাকায় সবাই কথা বন্ধ করে খাওয়া শুরু করে দেয়। খাওয়া দাওয়ার পর্ব মিটতে উদয় বলে, হ্যাঁ শোন তোরা সবাই, 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে নে। 3:30টার দিকে আমরা বেরোবো। আমি গাড়ি বুক করে দিয়েছি। কোথায় যাব আমরা? বেশ কৌতূহল নিয়ে তন্নি আর বর্ষা জিজ্ঞেস করে। রোহন বলে, দার্জিলিং ঘোরার জায়গা অনেক, আর সব জায়গায় ভালো করে ঘুরতে হলে মিনিমাম 5টা দিন লাগে। যেহেতু আমাদের হাতে অত সময় নেই, মাত্র 2 দিন থাকবো আমরা এখানে, সেই তো বিশেষ বিশেষ জায়গাগুলো আমরা ঘুরবো। তাই আজ বিকেলে আমরা হ্যাপি ভ্যালি টি স্টেট যাব। এটা এখানকার 3য় বৃহত্তম চা বাগান। তারপর ওখান থেকে লাডেন লা রোডে যাব। সেখানে রাস্তার দুপাশে মার্কেট আছে, সেখান থেকে তোরা কেনাকাটা করতে পারিস, আবার এখানকার মার্কেটে সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারিস। সে কথা মতো সবাই একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ে হ্যাপি ভ্যালি টি স্টেটের উদ্দেশ্যে। পাহাড় কেটে আঁকাবাঁকা পথে গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে উদয়, তার পেছনের সিটে বসে আছে বর্ষা, মৌ, তন্নি, আর ওদের পেছনে বসে আছে সৌমি, অভি আর রোহন। পাহাড় কেটে রাস্তা বানানো এবং সেম রাস্তার উপর দিয়ে গাড়ি চলছে। বর্ষা অবাক হয়ে দেখছে সবকিছু। ওর এই প্রথম আসা দার্জিলিং নামক স্থানে। প্রাণ ভরে অনুভব করছে সবকিছু। প্রায় 1 ঘন্টার মধ্যে ওরা পৌঁছে যায় কাঙ্ক্ষিত জায়গায়। চা বাগানের পরিবেশ বরাবরই মনোরম। এখানে অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায়। ওরা পারমিশন নিয়ে চা বাগানের সবকিছু ঘুরে ঘুরে দেখছে, যার ফলে সন্ধে হয়ে যায়। গাইড ওদের ওখানকার একটা টি স্টলে নিয়ে যায় বিভিন্ন স্বাদের চা টেস্ট করার জন্য। চা বাগানের উঁচু টিলার উপর একটা টং দোকানের মতো আছে। পর্যটকরা সাধারণত এখানে এসে বিভিন্ন ফ্লেভারের চা টেস্ট করেন ও কম দামে চা কিনে নিয়ে যান, যা বাজারে বেশ চড়া দামে বিক্রি হয়। টং দোকানে 2টো বেঞ্চি পাতা আছে। পশ্চিম আকাশে তখন আলোর লালাভ ছটা। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পূর্বে সূর্য অস্ত গেছে। বর্ষা ডায়েরি লিখছে আর মাঝে মাঝে চারপাশে তাকিয়ে দেখছে কি করছে। চারপাশে তাকিয়ে দেখছে কে কি করছে, যেমন দোকানদার চা বানাচ্ছে। অভি নিজের ক্যামেরা দিয়ে প্রকৃতির বিশেষ বিশেষ মুহূর্ত আর চা বাগানের মনোরম দৃশ্য ক্যাপচার করতে থাকে। রোহন গাইডের সাথে দরকারি আলোচনা করছে, আর এইদিকে তন্নি, সৌমি নিজেদের ফোনে সেলফি তুলতে ব্যস্ত। মৌ চিপসের প্যাকেট হাতে নিয়ে বসে আছে ভাবুক হয়ে, আর উদয় সে সর্বদা নিজের গিটার নিয়ে টুংটুং করে সুর তুলতে ব্যস্ত। গাইডের সাথে দরকারি আলোচনা শেষ করে রোহন বন্ধুদের দিকে এগিয়ে আসে। তারপর সবার উদ্দেশ্যে বলে, হ্যাঁ গাইস, কালকে একটা খুব সুন্দর জায়গায় আমরা যাব, আর সেই জন্য আজকে কিন্তু রাতে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে। রোহন, এখানে আমরা ঘুরতে এসেছি, ঘুমাতে না পাগল। সুতরাং অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা মারবো। উদয়, আমার পুরো কথাটা না শুনে তুই কমেন্ট করে দিস না। তোর এই স্বভাবটা ভীষণ খারাপ। এই স্বভাবটা ওর কোনো দিন পরিবর্তন হবে না রোহান। অর্ধেক কথা শুনে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। তাচ্ছিল্য করে বলে তন্নি। তন্নির কথার পিঠে উদয় কিছু বলতে যাবে, তার আগেই অভি চায়ের ট্রে নিয়ে হাজির হয়। এই সব চুপ কর, চা এসে গেছে। আগে চা খেয়ে এর স্বাদ অনুভব কর, পরে কথা বলবি। অভির কথা মতো সবাই আগে জানে। খাওয়ার পাশাপাশি সময় রোহন উদয়ের কাঁধে হাত রেখে বলে, কাল ভোর 4টের মধ্যে আমাদেরকে বেরোতে হবে টাইগার হিলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সূর্যোদয় দেখবো আমরা, আর সেই কারণে 5টার মধ্যেই পৌঁছতে হবে আমাদের। রোহনের কথায় বর্ষা খুশি হয়ে বলে, সত্যি সূর্যোদয় দেখতে যাব আমরা? জানিস আমার কত দিনের ইচ্ছা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখার। বর্ষাকে এভাবে খুশি হতে দেখে রোহন ভাবে মেয়েটা কত ছোট ছোট বিষয়ে খুশি হয়ে যায়। তারপর মুচকি হেসে বলে, ওখানে আরো অনেক কিছু দেখার আছে বর্ষা। এই পাহাড়ের শীর্ষ থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চমৎকার ভিউ দেখতে পাবি, আর তার সাথে ঝর্ণা। বর্ষা খুশি হয়ে আবার বলে, সত্যি বলছিস? এই অভি, তোর ক্যামেরা দিয়ে আমার কটা ভালো ছবি তুলে দিবি কাল? খারাপ ছবি তুলে দিব? অভি আড্ডা মেরে বলে। তখন সোমা, তন্নি, মৌ ওরা সবাই একসাথে ছিল। বলে ওঠে, ঠিক আছে, আমাদের খারাপ ছবি তুলে দিস বেয়াদব ছেলে। ওদের সবার কথার মাঝে উদয় জিজ্ঞেস করে, রোহন, তুই এত ডিটেলস জানলি কি করে?
আরে এই গাইডের কাছে জিজ্ঞাসা করছিলাম তখন এখানে সব থেকে আকর্ষণীয় কি জিনিস দেখার মতো আছে, তখন সে সূর্যোদয় দেখার কথা বলল। ও এই জন্যই তুই তখনও তো সময় ধরে কথা বলছিলি, হ্যাঁ? চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে বলে বর্ষা। বর্ষার কথায় রোহন মাথা নাড়িয়ে সায় দেয়। তারপর ওরা সেখান থেকে বেরিয়ে যায় লাডেল্লা রোডে যাওয়ার জন্য। যাওয়ার আগে সবাই নিজেদের পছন্দের ফ্লেভারের চা কিনে ও কয়েকটা গ্রুপ সেলফি তোলে। মাউন্টেন হোমস্টে সাধারণত পর্যটকদের ভিড় এই হোস্টেলে বেশি, কারণ এখানকার পরিষেবা একটু কস্টলি, কিন্তু এখানকার পরিবেশ আর ব্যবস্থাপনা তুলনামূলক সাধারণ হোটেলের তুলনায় কম ভালো। হোটেলের নিচে সুইমিং পুলের পাশে রয়েছে সবুজ লন, যেখানে অনেকে বসে আড্ডা মারছে। কেউ বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম উপভোগ করছে, আবার কেউ বা বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি করছে। এখানে সব কিছুর ব্যবস্থা আছে। লনের মাঝে কাঠের টুকরো জ্বালিয়ে আগুন করা হয়েছে এবং সেই আগুনকে ঘিরে বসে রয়েছে 6 জন যুবক যুবতী, যারা বর্তমান জগতে আছেন প্রতিষ্ঠিত তার লাগামহীন কথাবার্তা। সেই আলোচনা শুনে কেউ কেউ নাক মুখ কুচকে ফেলেছে, তা কেউ হেসে তাল মিলাচ্ছে। মূলত এখানে সবাই ঘুরতে এসেছে, তবে তার একটাই উদ্দেশ্য, আর সেটা হলো সোমের ব্যাচেলার ভাবে ঘোরা বন্ধুদের সাথে একটা শেষ ঘোরা। কারণ পরের মাসে তার বিয়ে, তাই ও চায় ওর বন্ধুদের সাথে কিছুটা সময় একান্তে উপভোগ করবে। বর্তমানে কি সে একই জন স্কুল টিচার? শেষমেশ তুই বিয়েটা করতে রাজি হয়ে গেলি সোম। বেশ আক্ষেপ নিয়ে বলে শাগনিক। তাতে তোর এত আক্ষেপ কেন সাদিক? আর তাছাড়া সোম কি তোর মতো ফ্ল্যাটিং বাজ নাকি? কফির কাপে চুমুক দিয়ে বলে রূপসা। পেশায় সে একজন কলেজ প্রফেসর। আমি সত্যিই বুঝতে পারি না তুই একজন চাইল্ড স্পেশালিস্ট হয়ে কি করে এত ফ্ল্যাটিং করতে পারিস। তোর প্রফেশনালের সাথে যায় না। দীর্ঘশ্বাস ফেলে বলে শ্রেষ্ঠা। বর্তমানে সে একটা কোম্পানিতে কাজ করছে। আচ্ছা বাদ দে তোরা, জানিস তো আমাদের এই ইয়াং ডাক্তারবাবু সাংনিক রয় বাচ্চাদের সাথে তার মা ও দাদিদেরকেও সামলায়, তাই না? কথাটা বলে হাসিতে গড়াগড়ি খায় রনি। তার সাথে যোগ দেয় সবাই। এদের হাসিতে চোখমুখ কুচকে সাগনিক বলে ওঠে, ভালো হয়েছে, তাও তো আমি ওদের সামলাই। তোর মতো তো আর না স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করিয়ে দেব। বেটার ডিভোর্স স্পেশালিস্ট। রিয়াদের বোতলগুলো রেখে চলে সোম। মেডিকেল থেকে ইমার্জেন্সি কল এসেছে, তাই ওদিকে গিয়ে কথা বলছে উনি। কথাটা বলে একটা বিয়ারের বোতল হাতে তুলে নেয় সাগনিক। রূপসা বলে, আমাদের বন্ধু হয়েও ও এতটা গম্ভীর ডিসিপ্লিন মেনটেন করে কিভাবে কে জানে। ওর কথার পরিপ্রেক্ষিতে শ্রেষ্ঠা বলে, ও তো বরাবরই এইরকম ছিল। আগে যদিও বা একটু আড্ডা মারতো, বাট ডাক্তার হওয়ার পর থেকে সেটাও একদম বন্ধ, সব সময় সিরিয়াস। ওর জন্যই তো ডক্টর অনির্বাণ চ্যাটার্জি, বুঝেছিস? তবে যাই হোক, আমাদের বন্ধুদের কাছে ও বন্ধুসুলভ অন্য একটা অনির্বাণ, ফ্যামিলির কাছে অন্য এক আদুরে একটু রাগী অনির্বাণ, আর বাইরের জগতের কাছে অন্য এক অনির্বাণ বলে চুমুক দিয়ে বলে ওঠে সাগনিক। তবে যাই বলিস, আমাদের সবার ইচ্ছা একবার প্রেমিক অনির্বাণ চ্যাটার্জিকে দেখার। আগুনে কাঠের একটা টুকরো দিয়ে বলে ওঠে রনি। সেটা মনে হয় তোদের এই জীবনে আর দেখা হবে না, কারণ এই ডক্টর অনির্বাণ চ্যাটার্জি মনে করে পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিচ্ছু হয় না। গট ইট? ওদের কথার মাঝে কেউ একজন পুরুষালী কণ্ঠে বলে ওঠে। সবাই পিছনে ফিরে দেখে অনির্বাণ বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়েছে। সোম একটু হেসে বলে ওঠে, বিয়ার খাবি? উফ, তুই ভুলে কেন যাস? সোম হার্ট স্পেশালিস্ট ডক্টর অনির্বাণ চ্যাটার্জি অ্যালকোহল খায় না। অসভ্য ছেলে, কোনো ম্যানার্স নেই। বাই দ্য ওয়ে, এই সাংনিক বলল মেডিকেল থেকে ইমার্জেন্সি কল এসেছে, কি হয়েছে? অনির্বাণকে উদ্দেশ্য করে রনি বলে। পকেট থেকে ফোন বের করে, টাইম চেক করে অনির্বাণ তারপর আবার উদ্দেশ্য করে, আমাকে কালই কলকাতা ব্যাক করতে হবে, পরশুদিন একটা সেমিনার আছে। হ্যাঁ, যা আমরা তো ভাবলাম কাল ভোরে টাইগার হিলে যাব সূর্যোদয় দেখার জন্য। বেশ আফসোস করে বলে সোম। হ্যাঁ যাবো দেখতে, তাতে কি হয়েছে? সূর্যোদয় দেখে তারপর আমি ব্যাক করব। আর তোরা তো আরো 2 দিন থাকবি এখানে। আমি চাই না আমার জন্য তোর ব্যাচেলর জীবনের শেষ টুটা স্পয়েল হোক, বুঝেছিস? আচ্ছা তোরা কন্টিনিউ কর, আমি 5 মিনিট পর জয়েন করছি তোদের সাথে। একটা দরকারি মেইল চেক করতে হবে, আসছি। কথাটা বলে অনির্বাণ হোটেলের ভেতরে চলে যায়। আর এইদিকে রূপসা, শ্রেষ্ঠা, রনি, সোম আর সাগনিক নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে।
নিকশ কালো আধারের মাঝে দীপ্তায়নে রয়েছে আজ অসংখ্য তারাদের মেলা। মিটি মিটি নক্ষত্ররা জানান দিচ্ছে তাদের উপস্থিতি। মৃদু বাতাসে উড়ে চলেছে যুবতীর কেশ, আর তার সাথে যোগ হয়েছে এলোমেলো হয়ে পড়ে থাকা শুভ্র রঙা ওড়নার শেষাংশ। টেবিলের উপর কফির ধোঁয়া উঠে বাতাসে বিলীন হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। মাঝে মাঝে যুবতী মৃদু হাসে এবং আবার কিছু লিখে রাখে নিজের ডায়েরিতে। মোমবাতির আলোয় ডায়েরির উপর লেখা দৃশ্যমান। নাম না জানা তুমি। লাদেনলা রোডের চারপাশের মার্কেট ভরা। ওরা ভালো করে ঘুরে নিজেদেরকে পছন্দের মতো সব জিনিস কেনাকাটা করে। বেশি দেরি হয়ে যাওয়ার কারণে ওখানের একটা রেস্টুরেন্টে একেবারে ডিনার করে নেয় সবাই। হোটেলে ফিরে যে যার মতো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে ভোরে তাড়াতাড়ি উঠতে হবে বলে। সবাই ঘুমিয়ে পড়লেও বর্ষার চোখে ঘুম আসে না। শুয়ে থাকা অবস্থায় উসখুস করতে করতে উঠে পড়ে। তারপর বিছানা থেকে উঠে ফ্লাস্ক থেকে নিজের জন্য 1 কাপ কফি নিয়ে ব্যালকনি থেকে যায়। টি টেবিলের উপর মোমবাতি আর দেশলায় রাখা দেখে দ্রুত মোমবাতি জ্বালিয়ে নেয়। বৈদ্যুতিক বাতি জ্বালানোর ইচ্ছে এই মুহূর্তে ওর মধ্যে নেই। ধোঁয়া ওঠা কফিতে চুমুক দিয়ে একান্ত ব্যক্তিগত ডায়েরি আর পেনটা নিয়ে লিখতে থাকে নিজের হাজারো জল্পনা কল্পনা। বাতাসের সাথে পাল্লা দিয়ে অবাধ্য চুলগুলো যখন বারবার চোখে মুখে এসে পড়ে, তখন বর্ষা ভ্রুযুগল কুচকে সে অবাধ্য চুলগুলোকে হাত দিয়ে কানের লতিতে গুজে দেয়, যেন সেই আঙ্গুলগুলো চুলকে শানিত স্বরে বলছে আর বেরিয়ে আসবি না। কফির মগে শেষ চুমুক দিয়ে কাপটা টেবিলের উপর রাখে বর্ষা। ডায়েরির পৃষ্ঠাতে একটা চুমুকি আবার লেখে, কুয়াশা ঘেরা ভোরে কোনো একদিন পাহাড়ের শীর্ষে উঠে তোমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবো আমি। তোমার পেটানো চওড়া বুকে মাথা রেখে ওই রক্তিম ভোরকে সাক্ষী রেখে লজ্জায় লাল হব আমি। পরম আবেশে তুমি যখন গভীর চুম্বন করবে আমার কপালে, তখন লজ্জায় নুয়ে যাবে আমার এই চোখের পলক। ওই লজ্জাকে দেখে দীপ্তায়ন হবে লালাভ, আর তখনই হবে সূর্যোদয়, আমাদের ভালোবাসার সূর্যোদয়। নাম না জানা তুমিটাকে আমি ভীষণভাবে মিস করি। লেখা শেষ হতেই ডায়েরিটা বন্ধ করে বর্ষা। তারপর ফু দিয়ে মোমবাতি নিভিয়ে চলে যায় রুমে ঘুমের উদ্দেশ্যে। চারপাশে এখনো অন্ধকার, আকাশে এখনো চাঁদ তারা দৃশ্যমান। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। গাড়ির গতি বেগের সাথে তাল মিলিয়ে পাহাড়ি শীতল হাওয়া যখন শরীর স্পর্শ করে, তখন হাড় কাঁপানো শীত কাকে বলে বোঝা যায়। সবাই নিজ নিজ শীতের পোশাক পরে এসেছে, কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে দেখলে মনে হবে সবার থেকে বেশি ঠান্ডা মনে হয় একমাত্র বর্ষা লাগছে। কারণ সে একটা শর্ট হাতা, লম্বা টপ আর তাকে উপরে লেদারের ব্ল্যাক জ্যাকেট পরা হয়েছে, ডেনিম রঙের জিন্সের প্যান্ট, আর তার সাথে কালো রঙের ওয়াচ, সাদা স্কার্ফ দিয়ে নিজের মাথা মুখ ঢেকে দিয়েছে সব, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। গাড়ি চলে আসলে সবাই রুম থেকে বেরিয়ে গাড়ির ওখানে চলে যায়। যে যার সিটে বসে পড়লেও বসার সময় হয় না। এইদিকে দেরি হয়ে যাবে বলে রোহন যেই গাড়ি থেকে নামে অমনি দেখে বর্ষা তাড়াতাড়ি করে এদিকে হেঁটে আসছে। ওর এই অবস্থা দেখে রোহন অবাক হয়ে যায় আর সবাই হাসাহাসি করে। সবাইকে হাসতে দেখে বর্ষা বিরক্তি প্রকাশ করে। এমন সময় সৌমি জিজ্ঞেস করে, তোকে তো দেখলাম পুরোই রেডি, তা আসতে দেরি হলো কেন? আর পুরো মুখে কেন স্কার্ফ দিয়ে ঢেকে রেখেছিস? এত প্রশ্ন করিস কেন সৌমি? আসলে আমি তো বের হচ্ছিলাম, বাট বাইরে এত ঠান্ডা আর কুয়াশা যে চোখে মুখে ঢেকে যাচ্ছে, তাই বাধ্য হয়ে স্কার্ফটা পরতে হলো। ও ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখন তাড়াতাড়ি গাড়ির ভিতরে বস। রোহন গাড়ির দরজা খুলে বলে। বর্ষা গাড়ির ভেতর গিয়ে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট করে। সবাই যখন ব্যস্ত কথা বলতে যাবে, তখন অভি একবার বর্ষার দিকে তাকিয়ে বলে, যদি আমি এখন একটা কথা তোকে বলি, বর্ষা তুই কি রাগ করবি? বন্ধু হিসেবে না, আমি একজন ছেলে হিসাবে কথাটা বলতে চাই। অভির কথায় গাড়ির ভেতরে উপস্থিত সবাই তাকায় ওদের দুজনের দিকে, শুধু চালক বাদে। সবাইকে এরকম ভাবে তাকিয়ে থাকতে দেখে বর্ষার কেমন অস্বস্তি হয়, তাই ও সবার দিকে তাকিয়ে বলে, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? এই অভি পাগল, কি বলবি বল? এইভাবে অর্ধেক কথা বলে টেনশন দিবি না। বর্ষার কথা শেষ হতে না হতে অভি বলে ওঠে, মাশাআল্লাহ। অভির কথায় বর্ষা কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে জিজ্ঞেস করে, কি? তখন অভি উদয়ের গিটারটা হাতে নিয়ে বলে, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো,
আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। বর্ষা সহ বাকি সবাই অবাক হয়ে যায় এটা ভেবে যে অভি বর্ষার জন্য গান করছে, তাও আবার এই গান। সবাইকে অবাক হতে দেখে অভি দাঁত কেলিয়ে বলে, সবাই আমাদেরকে তাকিয়ে আছিস কেন? এই, তোদের মনে এত পাপ কেন? তোরা জানিস না আমার বাড়ির পাশে পিচ্ছে একটা গার্লফ্রেন্ড আছে? ও যদি না থাকতো তাহলে আমি বর্ষাকে সত্যিই আজ প্রপোজ করে বসতাম। এই বর্ষা, তোর চোখ দুটি আজ মারাত্মক সুন্দর লাগছে, সেই জন্য এই গানটা করেছি। আবার যেন অন্য কিছু ভাবিস না। ডার্টি মাইন্ডের তোরা। আমি আমার পিচ্ছি পাখিটাকে খুব ভালোবাসি। বেশ ইনোসেন্ট মুখ করে শেষের কথাগুলো বলে অভি। অভির অবস্থা দেখে বর্ষা ওর মাথায় চাটি মেরে হেসে ফেলে। ও জানে অভি এমন, আর ওর সাথে যোগ দেয় সবাই। শীতল বাতাসকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে 6 জন। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে পাহাড়ের চূড়োর দিকে। তখনও চারপাশে ঝাপসা অন্ধকার বিরাজমান। রূপসা গায়ের জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে একটু এগিয়ে যায় সোমের কাছে। তারপর কানের কাছে জোরে কু বলে চিৎকার করে। ওর এমন কাজে সবাই হকচকিয়ে যায়, আর সোম তো ভয় লাফিয়ে ওঠে। তাই দেখে রূপসা হো হো করে হেসে ওঠে। এই, তোর না নেক্সট ইয়ারে বিয়ে? তোর হবু বরের কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, জয়জিৎ। ওর কপালে না ভীষণ দুঃখ আছে। এই রকম একটা উড়নচণ্ডী মেয়েকে বিয়ে করলে তো কপালে দুঃখ থাকবেই। সোম নিজের কান চুলকাতে চুলকাতে কথাটা বলে। সোমের কথায় রূপসা মুখ ভেঙে বলে, তুই আবার আমার বরকে নিয়ে পড়লি? এই, তোরা সবাই শুনে রাখ, আমার বিয়েতে তোদের সবাইকে নিমন্ত্রণ থাকলেও এই সোমবারটা থাকবে না। ওর বদলে ওর বউ আসবে, বুঝেছিস? রূপসার কথায় ওরা সবাই হেসে ফেলে, কিন্তু অনির্বাণ হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, প্লিজ তোদের এই বাচ্চামো উড়নচণ্ডী ভাব বন্ধ কর, তাড়াতাড়ি পা চালা। সানরাইজ হতে আর 10 মিনিট সময় আছে, অলরেডি আমরা লেট। এতক্ষণে অনেক পর্যটক চলে এসেছে। ওরা সবাই যখন মজার মুডে ছিল তখন অনির্বাণের পাঞ্চুয়াল কথাবার্তা শুনে সবাই মনে মনে বেশ বিরক্ত হয়। ওদের গ্রুপের প্রত্যেকটা সদস্য ছন্ন ছাড়ার মতো, শুধু একমাত্র ব্যতিক্রম হয়েছে ওদের এই বন্ধুটি। কলেজ আর স্কুল লাইফে যদিও একটু খোলামেলা ছিল, কিন্তু যবে থেকে ইন্টার্নি শেষ করেছে তবে থেকে এমন গম্ভীর। অবশ্য ওদের সাথে এখনো খোলামেলা হয়েই থাকে, তবুও মাঝে মধ্যে এরকম গাম্ভীর্য ভাব চলে আসে। শ্রেষ্ঠা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ অনি, আমরা এখানে সবাই ঘুরতে এসেছি। তোর মতো আমরা কেউ পাঞ্চুয়াল না, তবে কর্মক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। ঘুরতে এসে তো মানুষ আনন্দ ইয়ার্কি মজা করবেই বল। তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? না, আমরা জানি তুই শুধু কার্যক্ষেত্রে এমন, বাট তবু এই গম্ভীর ডাক্তার অনির্বাণ চ্যাটার্জি এই বন্ধুদের মাঝে কোনো কোনো সময় চলে আসে। অনির্বাণ এতক্ষণ চুপচাপ শ্রেষ্ঠার কথাগুলো শুনছিল। কিছুক্ষণ যাবৎ চুপ থেকেও শ্রেষ্ঠার দিকে এগিয়ে যায়। সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখে অনির্বাণ কি করে। শ্রেষ্ঠার কাছে গিয়ে সে ছোটবেলার মতো স্কুলে থাকতে যেমন চুলের ঝুঁটি ধরে টানতো, ঠিক সেরকম করে জোরে ঝুঁটি ধরে টান দেয়। তারপর পকেটে হাত রেখে মনের সুখে চিঠি দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায় অনির্বাণ। ওরা এমন কর্মকাণ্ড দেখে ওখানে উপস্থিত সবাই কয়েক মিনিটের জন্য হতভম্ব, বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। আবার কয়েক বছর আগের সে পুরনো অনির এক ঝলক দেখে সবাই আনন্দে হেসে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে অনির্বাণের উপর। বন্ধুদের এত আন্তরিকতা দেখে অনির্বাণ হেসে নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে আত্মা রক্ষার চেষ্টা করছে। ও এতটাই কাঁচ পাগল হয়ে গেছে যে সত্যি মাঝে মাঝে ভুলে যায় পুরনো আমিটাকে। তাই তো যতই কাজ থাকুক না কেন, সপ্তাহের একটা দিন কিছু নির্দিষ্ট সময় ওই এই পাগল বন্ধুদের জন্য রাখা। টাইগার হিলের সামনে গাড়ি এসে থামলে সবাই তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর এগিয়ে যায় সেদিকে। একদম উঁচু স্থানে গিয়ে দাঁড়ায় ওরা 7 জন, যেখান থেকে সূর্যোদয়টা ভালো করে দেখা যাবে। পাহাড়ের পিঠেও হেলান দিয়ে দাঁড়িয়ে রোহান বলে, অন্যদিনের তুলনায় আজ অনেক কম মানুষ আছে এখানে। না হলে আমি শুনেছিলাম এখানে নাকি পা ফেলার জায়গা থাকে না। তাই নাকি? তাহলে তো বলতে হয় আমাদের ভাগ্য অনেক ভালো।
দেখ, মনে হচ্ছে ওদিকে একটা গ্রুপ আছে আর এইদিকে 15 জনের মতো পর্যটকরা আছে। আমি তো দেখলাম সবার কাছে বড় বড় ক্যামেরা ও স্ট্যান্ড আছে। বেশ উৎসাহিত হয়ে বলে মৌ। এই তোরা দেখ, মনে হচ্ছে না মেঘেরা আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছে? আর শুনতে পাচ্ছিস ঝর্ণার কলকল শব্দ? হাত দুটো মেলে বর্ষা জিজ্ঞেস করে। ওনার নিজের গিটারটা ভালো করে ধরে এগিয়ে আসে অভির কাছে, তারপর মেয়েদের উদ্দেশ্যে বলে, সৌমি, তোরা মেয়েরা সবাই মিলে একটা গান তুলেছিলি না? অমিতাভ বচ্চন আছে ওই মুভিটায়, কি যেন মুভি আর ওই গানটার নাম? অভি ফট করে বলে, অনুসন্ধান। তন্নি বলে, ওঠো ওঠো সূর্যায় রে। ওদের কথা শুনে উদয় বলে, ও হ্যাঁ, তার সূর্যোদয়ের সাথে সাথে গাইবি তোরা, আর আমি গিটার বাজাবো। মৌ তখন বলে, উদয় মেইন লিড তো বর্ষা, আমরা সবাই শুধু সুর মিলিয়েছিলাম। ইভেন বর্ষায় একমাত্র নাচ গান শিখেছে, আমরা তো সব অকর্মার ঢেকি। বর্ষা, তুই কি গাইতে পারবি? কাল রাতে তো কাশছিলিস। বর্ষা তখন ইতস্তত হয়ে বলে, আসলে এখানে ঠান্ডা ওয়েদারের জন্য এমনটা হয়েছে, তবে আমি পারবো। তোরা আছিস তো, কিন্তু এখানে এত লোক, দেখ আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে। অভি বর্ষাকে বলে, এত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দে। দেখ, আমরা একটা জায়গাতে বেড়াতে এসেছি, সেই জায়গা আর সময়টা উপভোগ করে নে। আবার তো কলকাতায় ফিরে সেই একঘেয়ে জীবন। হয়েছে তো, ডায়লগ দেওয়া আবার থাম। আকাশের দিকে সবাই ভালো করে লক্ষ্য কর। আকাশে আলো ফুটে ওঠার অগের অবস্থা। সবাই প্রস্তুত হয়ে যা এক আশ্চর্যজনক বিষয় দেখার জন্য। অভির কাঁধে একটা হাত রেখে রোহন বলে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সময়টা। গগনে তখন হালকা হালকা লালাভোর ছোঁয়া। ওখানে উপস্থিত সবার মধ্যে উত্তেজনা শুরু করে গিয়েছে ইতোমধ্যে। সবাই যে যার মতো ফোন ক্যামেরা নিয়ে রেডি। উৎসুক নয়নে চেয়ে আছে সেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়ার দিক। সে এক অনির্বচনীয় দৃশ্য। সূর্যের আভাস দেখা দেওয়া মাত্র প্রচন্ড শীতের মধ্যেও একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। সেই সাথে কিছু মুহূর্তের জন্য সবার মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কে কাকে টপকাবে, কে আগে ছবি তুলবে, কে আগে শোভায় আকুল হবে, এই দারুণে ন্যূনতম সভ্যতা এবং সৌজন্য ভুলে গিয়ে একটা চূড়ান্ত পরি কি মরি পরিস্থিতির সৃষ্টি হয়। সূর্যের আভা যখন কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পর্শ করলো, তখন ওখানে উপস্থিত সবাই একসাথে হো হো করে চিৎকার দিয়ে উঠল। আর তার সাথে পাল্লা দিয়ে ও গুণতি সিটির শব্দে ভরে গেল ভোরের পাহাড়। উৎসুক নয়নে সবাই সূর্যোদয় দেখল। কেউ বা নানা স্টাইলে ছবি তুলল তার, আবার কেউ সেলফিতেই মজে আছে। ধীরে ধীরে দেখা গেল সাদা বরফের পাহাড় মুহূর্তে তৈরি হলো সোনালী পাহাড়ে। সবাই যখন এই অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত, তখন উদয় নিজের গিটারের সাহায্যে টুংটাং শব্দ সুর তুলে চোখ দিয়ে ইশারা করে বর্ষার বাকিদের দিকে। উদয়ের ইশারা বুঝতে পেরে বর্ষা প্রথমে ঘাবড়িয়ে যায়, কিন্তু ওকে এই পরিস্থিতিতে রিল্যাক্স দেওয়ার জন্য উভয়ের গিটারের সুরের সাথে তাল মিলিয়ে হাতে তালি দেয় রোহন আর অভিবাল। মৌ, তরি আর সৌমি এসে বর্ষার হাত ধরে সুর তোলে। তখন বর্ষা ওদের দেখে মুচকি হেসে বলে, ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ও ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায়, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায়। ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগায়,
জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগায়। ও তোমার ছোঁয়া সূর্যাই রে আকুল করে হিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া।